সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেড টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট নিয়ে। বিশেষ করে এবছর আমরা সাউথ আফ্রিকাতে যে ব্লাইন্ড ক্রিকেট হচ্ছে সেই ব্লাইন্ড ক্রিকেটে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। ব্লাইন্ড ক্রিকেটের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্লাইন্ড ক্রিকেট দলের ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুর রহমান বুলেট। বুলেট ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। এবং আমার সাথে আছেন মোহাম্মদ তাজউদ্দিন, পরিচালক ও সেক্রেটারি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি প্রথমে যাব মোহাম্মদ হাফিজুর রহমান বুলেটের কাছে। বুলেট ভাই, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট দলের, ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলের আপনার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। কবে থেকে এবং কোন বিষয়টিকে লক্ষ্য রেখে আসলে এই আমাদের এই ব্লাইন্ড ক্রিকেটের যাত্রা শুরু করেছে, যদি আমাদেরকে ছোট্ট করে একটু বলেন। বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেটের যাত্রা শুরু হয় 2000 সালে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি NASPD এর উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এর সহযোগিতায় 7 দিনের একটি প্রশিক্ষণ ক্যাম্প এর মধ্য দিয়ে এই খেলার যাত্রা শুরু হয়। প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্তির পর 2012 সালে 12ই নভেম্বর বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের যে টেস্ট ম্যাচে অভিষেক হয় সেদিনই মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশের জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল এবং ভারতীয় জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেটের গোড়াপত্তন হয়। আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই অবস্থায় বর্তমানে এসেছি। আচ্ছা বুলেট ভাই, আমরা শুনবো। আমি একটু তার আগে মোহাম্মদ তাজউদ্দিনের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিচালক এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। গত বছর আপনার যে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছেন সেখানে যে প্রত্যাশা অনুযায়ী আপনাদের প্রাপ্তি ঘটেনি, এবছর আপনার সাউথ আফ্রিকাতে যাচ্ছেন, আপনাদের প্রত্যাশা কতটুকু যে আপনারা কোন পর্যায়ে বাংলাদেশ দলকে নিয়ে যেতে চাচ্ছেন? যে গত বছর যে 2008 সালে আমরা ইন্ডিয়ার ব্যাঙ্গালোরতে যে T20 ওয়ার্ল্ড কাপে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি T20 ওয়ার্ল্ড কাপ হিসেবে আমরা অনেক প্রত্যাশা পেয়েছি এবং আমরা বাংলাদেশের অনেক অর্জন করেছি। তো দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়রা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা সেই অবস্থায় নিয়ে যেতে পারি না শুধু তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতার কারণে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এমনি আর্থিক সচ্ছলতার মধ্যে দিন কাটাচ্ছে, তার মধ্যে ওরা সবাই চাচ্ছে যে বর্তমানে আমাদের ক্রিকেটে যে মেইন স্ট্রিমে যে আজকে বাংলাদেশে যে জোয়ার উঠেছে, আমরা আশা করছি যে এইভাবেই জোয়ার ওঠার জন্য বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীরা, আমরা আশা করছি এই বছর সাউথ আফ্রিকাতে যে T20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা আমরা উড়িয়ে নিয়ে আসতে পারবো এবং আমরা আশা করছি যে বিজয় নিয়ে আসতে পারবো। কিন্তু আপনি বলছিলেন যে আসলে আমাদের প্রতিবন্ধকতা আছে, যেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা আমাদের প্রয়োজন, সেটা আসলে কিভাবে এখন সম্ভব বলে আপনি মনে করছেন? এই দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের কথাগুলো আজকে এই টেলিভিশনে, মোহনা টেলিভিশনের মাধ্যমে সারা জাতিকে জানাতে পেরে, এবং আজকে আমাদের বাংলাদেশে অনেক ব্যক্তি রয়েছেন, কর্পোরেট সেক্টরে রয়েছেন, যারা ইচ্ছা করলে এই প্রতিবন্ধী মানুষকে ক্রিকেটের মেইন স্ট্রিমের মতন ক্রিকেটের মধ্যে নিয়ে যেতে পারে। আপনি জানেন যে 2008 সালে যখন আমরা ইন্ডিয়াতে যাই, HSBC ব্যাংক আমাদেরকে একটা সহযোগিতা করেছিলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার মধ্যে আমি আরেকটা কথা এখানে আনতে চাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ রয়েছেন। 2008 সালে এই বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলকে সর্বপ্রথম উনি ওনার আর্থিক অনুদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। হাফিজুর রহমান বুলেট, যে আপনি যে 11 জন খেলোয়াড় নিয়ে খেলছেন মাঠে, এবং পাইপলাইনে কিন্তু আপনি যদি সুদূরপ্রসারী একটা পরিকল্পনা করতে চান, পাইপলাইনে কিন্তু অনেক খেলোয়াড় তৈরি করতে হবে এবং যারা আছে তাদের কিন্তু সেখানে ইনভলভ করতে হবে। তো আপনারা এখন কিভাবে খেলোয়াড় খুঁজে বের করছেন? কারণ প্রতিবন্ধী খেলোয়াড় বা ব্লাইন্ড খেলোয়াড় খুঁজে বের করা কিন্তু অনেক কঠিন, কিন্তু সেটা আপনি কিভাবে বের করছেন আর কি? এটা আগামী প্রজন্মের জন্য তরুণ উদীয়মান দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় তৈরি করা একান্ত অপরিহার্য। আর সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় দেশে এই পর্যন্ত 9টি ব্লাইন্ড ক্রিকেট ক্লাব এস্টাবলিশ হয়েছে সারা দেশে। আচ্ছা। আর এই ক্যাম্প পরিচালনার মূল দায়িত্বে অধিনায়ক হিসেবে আমি আছি এবং আমাদের কোচ জনাব সানোয়ার আহমেদ আর BBCC সহযোগিতা। আচ্ছা। আর আরো একটা গুড নিউজ আমি আপনাদেরকে শোনাবো, সেটা হলো বাংলাদেশে এবং সম্ভবত WBCC অন্য যে রাষ্ট্রসমূহ আছে, আরো 10টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি দেশ, স্কুল ব্লাইন্ড ক্রিকেট টিম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। 12টি স্কুল ব্লাইন্ড ক্রিকেট টিম দেশের প্রত্যন্ত অঞ্চলে। আচ্ছা। এই ক্ষেত্রে যারা আমাদেরকে
সহযোগিতা করেছেন সাইট সেভার্সের আর্থিক সহযোগিতায়, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সমাজসেবার যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের কারিগরি সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে 12টি স্কুল ব্লাইন্ড ক্রিকেট টিম প্রতিষ্ঠিত হয়েছে। এর লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই ছিল, আগামী প্রজন্মের তরুণ খেলোয়াড় যাতে বেরিয়ে আসে। জনাব বুলেট, আপনি একটি কথা বলছিলেন যে আপনি 9টি ব্লাইন্ড ক্রিকেট ক্লাব আছে বাংলাদেশে, সেটাকে বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আপনাদের কাউন্সিলের আছে কিনা, বা আপনার নিজ উদ্যোগে আপনি বলছেন যে তাদেরকে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, দিচ্ছেন, এটা কি বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? জি আছে। আমাদের বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বিবিসিসির যে কার্যক্রমটা আছে সেখানে স্পষ্টভাবে বলাই আছে যে উত্তরোত্তর ক্লাব বাড়ানোর কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, শুরুতে কিন্তু ক্লাব ছিল দুটো, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, এবং আপনি শুনে খুশি হবেন আগামী দিনে আরো নতুন নতুন ক্লাব প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। আর সেই লক্ষ্যে বিবিসিসি সহযোগিতায় আমরা আমাদের যে ফিল্ড লেভেলের যে কাজটি, অর্থাৎ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার যে কাজটি, সেটি ত্বরান্বিত করার জন্য আমরা উদ্যোগী হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আমি এই কথা সূত্র দেখে তাজউদ্দিন সাহেবের কাছে আসছি। আপনারা এই বছর আপনারা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার জন্য। এদেরকে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দরকার, কিন্তু হ্যাঁ, ক্যাম্প করে এদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দরকার, কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু দেখছি না। সবাই কিন্তু এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। একতাবদ্ধ করে তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা এখন থেকে না করা হয়, তাহলে তো আমরা কিন্তু সেভাবে কিন্তু আউটপুটটা কিন্তু আমরা পাবো না। কিন্তু আপনাদের এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা? আপনি জানেন যে সামনে জুলাই মাসে রমজান হবে, সেই রমজানের পরে আমরা একটা উদ্যোগ নিয়েছি 2 মাস ব্যাপী ক্যাম্পিং এর জন্য। এবং অলরেডি আমরা সারা বাংলাদেশে আমাদের প্লেয়ার সিলেকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সিলেকশনের পরে আমরা এই আগামী 2 মাস, জুলাই মাসের পরে আমরা 2 মাসের জন্য আমরা একটা ক্যাম্পিং করব সাভারের বিকেএসপিতে। আমরা সেই ব্যাপারে আলোচনাও চালাচ্ছি। আর আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের কিছু বাধা বিঘ্ন রয়েছে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে সব জায়গা থেকে দৃষ্টি প্রতিবন্ধী খুঁজে পাবো না। সেখানে আমাদের অনেক 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 প্রচার করতে হবে, আমাদের শ্রম দিতে হবে। আর শ্রমের পিছনে আমরা যদি তাদেরকে উঠায় আনতে হয়, সেখানে আমাদের ফিনান্সিয়াল দরকার রয়েছে। আচ্ছা, আমি হাফিজুর রহমান বুলেট একটি প্রশ্ন রেখে আমি একটি বিরতিতে যাব। সেটা হচ্ছে, আমরা শুনেছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আপনি বিভিন্ন ব্লাইন্ডদেরকে আপনি ক্রিকেটের প্রশিক্ষণ দিয়ে থাকেন। কিভাবে দিচ্ছেন, বিষয়টিকে মাথায় রেখে আসলে দিচ্ছেন, এটা প্রশ্নটা রেখে আমি একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়ন ফুড টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, হাফিজুর রহমান বুলেট। আমি একটু প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে আসলে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, এটা কতটুকু আসলে আমাদের ওয়ার্ল্ড কাপের সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে সেটার উপর এফেক্ট পড়বে, এবং এটা আপনি কেমন, এটাকে কতটুকু সাড়া পেয়েছেন? যে প্রশিক্ষণ ক্যাম্প আমরা পরিচালনা করছি দীর্ঘদিন ধরে, একটা স্কুল পর্যায়ে, একটা ক্লাব পর্যায়ে, এই প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার মূল লক্ষ্য উদ্দেশ্য তো একটু আগে আমি বলেছি যে তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান ক্রিকেট খেলোয়াড় বের করে আনা। আর বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য অবশ্যই খেলোয়াড় জোগাড় করতে হবে। আচ্ছা, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত এই প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের ব্যবস্থা যদি ওয়ার্ল্ড কাপের আগে না করা হয়, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট আশা করতে কিন্তু পারছি না। সেটার জন্য আসলে আপনারা যে 14 জনের স্কোয়াডের কথা বলছিলেন, সেটা কি আপনারা এখন পর্যন্ত সিলেক্ট করেছেন, বা কতজন খেলোয়াড় আপনাদের পাইপলাইনে আছে ওয়ার্ল্ড কাপে খেলার মতো? আমি সেই বিষয়টাতে আসছি। বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য যদিও সময় এখন অত্যন্ত কম, সামনে রমজান মাস আছে, আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে রমজানের পরে অন্তত পক্ষে 1 মাস ব্যাপী একটি প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে। তাজউদ্দিন আহমেদ, আপনি একটি কথা বলছিলেন যে বিসিবির কাছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আপনি অ্যাপ্লিকেশন একটা নোট দিয়েছেন, দরখাস্ত দিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন, সেটা কতটুকু অগ্রগতি আর কি? আমরা বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল যখন 2000 সালে প্রতিষ্ঠিত হয়, সেদিন প্রতিষ্ঠার পিছনেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবদান রয়েছেন অনেক। কারণ ওনারা যদি আমাদেরকে সেই 2008 সালে আমাদেরকে সহযোগিতা না করতেন, তাহলে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আজকে এই পর্যায়ে চলে আসতে পারত না। তো আমরা সেদিন থেকে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল অন্যান্য দেশ ও মেন স্ট্রিম ক্রিকেটের সাথে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সম্পৃক্ত রয়েছেন। আচ্ছা, তা আমরা সেই ধারাবাহিকতায় বাংলাদেশও আমরা ওই ক্রিকেট বোর্ডে আমরা কাগজপত্র জমা দিয়েছি। আমি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলকে ক্রিকেট বোর্ডে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা,
যাই হোক, আপনি আরো জেনে খুশি হবেন যে গত কিছুদিন পূর্বে, গত নভেম্বর মাসে আমরা যখন ওয়ার্ল্ড কাপে যাই, তার পূর্বে আরবি স্টেডিয়ামে একটা টি-20 ম্যাচ আমরা করেছিলাম। সেখানে বাংলাদেশের বর্তমানে যে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জনাব নাজমুল হাসান পাপন এমপি, উনিও আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তো উনি কথা দিয়েছিলেন যে আমি ইমিডিয়েটলি আমরা দেখব যে ক্রিকেট বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলকে কিভাবে সম্পৃক্ত করা যায়। সেটাই, কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড অনেক বেশি রিচ এবং তারা হচ্ছে যে সবকিছু মিলে তারা বেশ ভালো একটা অবস্থান আছে। সেক্ষেত্রে কিন্তু এই ব্লাইন্ড ক্রিকেট কিন্তু তারা এগিয়ে নেওয়া কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে, আমি মনে করছি আর কি। না, সেজন্য আমি ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ক্রিকেট বোর্ড যখনই সময় করতে পারেন, সুযোগ করতে পারেন, আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে ডাকেন। হ্যাঁ, যেমন আপনি জানেন যে কিছুদিন পূর্বে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ একটা ম্যাচ হয়েছিল 11 সালে। সেখানে আমাদেরকে মধ্যাহ্ন বিরতির সময় আমাদেরকে এই ব্লাইন্ড ক্রিকেটকে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের ছেলেদেরকে ওইখানে একটা খেলার সুযোগ করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, যে আমি একটু হাফিজুর রহমান বুলেটের কাছে যাচ্ছি। বুলেট ভাই, যেটা হচ্ছে যে আমরা প্রথম অডিওতে সম্ভবত অংশগ্রহণ করছি এটা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অধিনায়ক হিসেবে আপনার কিন্তু অনেক প্রত্যাশা আছে যে একটা দলকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। তো আপনার সেই প্রত্যাশার কথাই আমরা একটু শুনতে চাচ্ছি, দেশবাসী শুনতে চাচ্ছি একটু। আমরা প্রথম 2012 সালে টি-20 ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করি। আমাদের মোট 8টা খেলা ছিল, তো দুটো খেলা বৃষ্টির জন্য বিঘ্ন হয়নি, আপনার ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে। বাকি 6টা ম্যাচ আমরা হেরেছিলাম ঠিকই। আচ্ছা, কিন্তু প্রথমবারের মতন টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে আমরা পারফরমেন্স যেটা করেছি, আমাদের প্রাপ্তি মন্দ ছিল না, যেহেতু প্রথমবার ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যে 3টা ডিপার্টমেন্ট আছে, আচ্ছা, তার মধ্যে থেকে অ্যাজ এ ক্যাপ্টেন হোয়াট আই এম থিঙ্কিং, আসলে আমি যে বিষয়টা নিয়ে ভাবছি সেটা হলো আমাদের যে ফিল্ডিং সাইডটা, সেটিকে আরো ইমপ্রুভ করতে হবে। এবং আমাদের যে ব্লাইন্ড ক্রিকেটের মধ্যে একটা জিনিস আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আই সাইট ক্লাসিফিকেশন বলে একটা বিষয় কিন্তু আছে ইন্টারন্যাশনাল আপনার লেভেলে, যেটা এটা নির্ণয় করা হয়ে থাকে। তো সেই দিক থেকে আমরা এবারে যে ওয়ার্ল্ড কাপে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি, আমাদের বোর্ড সেইভাবে এই যে প্রশিক্ষণ ক্যাম্পের কথা একটু আগে আমি বললাম না, যে 1 মাস ব্যাপী যে একটি প্রশিক্ষণ একান্ত অপরিহার্য, সেখানেই মূলত আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, রানিং বিটুইন দ্য উইকেট, প্রতিটা ডিপার্টমেন্টে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ফিল্ডিং এর উপরে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। যে সামনে যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আমরা স্বপ্ন দেখছি, সেটা বাস্তবেই আপ্রাণ চেষ্টা করব। তাজউদ্দিন সাহেব, যেটা হচ্ছে যে আসলে পেশাদারিত্ব না আসলে কিন্তু কোনো কিছু কিন্তু আমরা সেভাবে আমরা কিন্তু ভালো ফল আশা করতে পারছি না। কিন্তু আসলে এটার জন্য কি আপনাদের কোনো নতুন উদ্যোগ আছে কিনা, বা কোনো এদেরকে প্রোভাইড করার জন্য, এদেরকে একটু টেক কেয়ার করার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি জানেন যে আমাদের যে ছেলেগুলো আমাদের ক্রিকেটে যারা সম্পৃক্ত রয়েছেন, ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা করছে, পাশাপাশি আমাদের ক্রিকেটও খেলছে। এই ছেলেগুলো যদি শুধু আমাদের ক্রিকেটের জন্যই যদি প্রতিনিয়ত কাজ করে যেত, তাহলে আমরা ক্রিকেটে ভালো একটা অবস্থানে যেতে পারতাম। আজকে আমরা তাদেরকে প্রমোট করতে পারছি না, তাদেরকে টেক কেয়ার করতে পারছি না। সবাই তো চায় যে ভালো একটা অবস্থানে যেতে। আজকে মেন স্ট্রিমের ক্রিকেটটা যারা খেলে, যেমন আমি সাকিব আল হাসানের কথাই বলি, সাকিব আল হাসানের যে জীবন কাহিনী আমরা যদি দেখি, তাহলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা কিছুই নেই। তারা আজকে অনেক অবস্থার নিচে রয়েছে। আমরা সেই স্বপ্ন এখনো দেখছি। আমরা চাচ্ছি, আমাদের ছেলেদেরকে তাই বলছি যে আমরা একদিন তোমাদের সাকিব আল হাসানের মতনই করে নিয়ে যাব। আমরা সেই চিন্তা নিয়ে আজকে সেই ব্লাইন্ড ক্রিকেটটাকে ধরে রেখেছি, এবং আমরা আশা করছি যে আমরা তাদেরকে একটা দেশের ভালো একটা সাপোর্ট দিয়ে আমরা তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। তাজউদ্দিন সাহেব, যেটি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে ব্লাইন্ড ক্রিকেটের কিন্তু অনেক সরঞ্জামেরই কিন্তু প্রয়োজন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু আমরা অনেক সময় কিন্তু সেটা কিন্তু সচরাচর কিন্তু পেয়ে থাকি না। কিন্তু এটা কি আমরা বিদেশ থেকে, আপনারা কি ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল থেকে কি এটা কি আমরা পেয়ে থাকেন, নাকি এটা কিভাবে আপনারা সাধারণত খেলোয়াড়দেরকে প্রোভাইড করেন? আপনি দেখছেন যে আমাদের এই বুলেট ভাইয়ের হাতে একটা বল রয়েছেন, এই একটা বিশেষ বল। সেই বলটা বাংলাদেশে তৈরি হয় না, ইন্ডিয়াতে তৈরি হয় না, সেটা পাকিস্তানে তৈরি হয়। তো আমরা সেই বলটা কোনো না কোনো ভাই আমরা পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করে থাকি, আমরা ওইখান থেকে নিয়ে আসি। আর বাকি যেগুলো রয়েছেন, ধরেন ব্যাট, এগুলো আমাদের সাধারণ ক্রিকেটের মতনই রয়েছে, সেগুলো আমাদের বাংলাদেশে ম্যানেজ করা যায়। আমাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ যে বলটাই, সেই বলটা আমরা শুধু বাহির থেকে আনতে হয়। এটাই আমাদের সমস্যা, বড় সমস্যা। আচ্ছা হাফিজ ভাই, পেশাদারিত্বের কথা যখন বলছিলাম যে আপনি, আমরা অনেক সময় শুনে এসেছিলাম বলছেন যে খেলোয়াড়দেরকে আপনি ঢাকায় যদি ইনভাইট করেন, তখন কিন্তু তারা কিন্তু তাদের যে টিএডি বিষয়গুলো কিন্তু তারা কিন্তু চায়। আসলে এখন ফেডারেশনের পক্ষ থেকে যে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে কি কি করা দরকার আপনি যদি বলেন? ন্যূনতম যে
যে ফিনান্সিয়াল সাপোর্ট একটা প্লেয়ারকে যদি প্রোভাইড না করা যায়, জি। তাহলে তার মধ্যে সেই ইন্টারেস্টটা কিন্তু গ্রো করবে না আসলে। আর সে যদি ন্যূনতম সাপোর্টটা পায়, জি তাহলে আপনি দেখবেন জি এই দেশে যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে জি তারা কিন্তু এই খেলার প্রতি আরো উৎসাহিত হবে, জি। তাদের উৎফুল্লতা বাড়বে, এবং আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি, আচ্ছা। আমরা যারা এখন খেলছি, হুম, হুম। তারাই কিন্তু তাদের দিকে তাকিয়ে কিন্তু আগামী প্রজন্মের প্লেয়াররা কিন্তু এগিয়ে আসবে। তার জন্য ন্যূনতম একটা সাপোর্ট জি এটা প্লেয়াররা চায়, জি। চাওয়াটাই স্বাভাবিক। তাজউদ্দিন সাহেব, সর্বশেষ আপনি আমাদের সামনে সাউথ আফ্রিকাতে আমাদের ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আমাদের স্বপ্নের বাণী, আপনি সংগঠক হিসেবে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একজন পরিচালক হিসেবে আপনি কি স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখছি এবছর আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং বাংলাদেশের দল সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের ভালো একটা ফলাফল নিয়ে আসবে জি। এবং সেই সাউথ আফ্রিকার মাটিতে লাল সবুজের পতাকা বয়ে এদেশের মানুষকে দেখিয়ে আসবে যে বাংলাদেশ নামে একটি দেশ। আমি সর্বশেষ হাফিজুর রহমান বুলেট ভাইয়ের কাছে যাচ্ছি, যে আপনার কাছ থেকে আমাদের অনেক আশা আছে, অনেক প্রত্যাশা আছে। তো আসলে সর্বশেষ আপনি আমাদেরকে পুরো বিশ্বকাপ নিয়ে আসলে কিভাবে আয়োজন করছেন এবং কি প্রত্যাশা আপনি সেখান থেকে, আপনি বাংলাদেশের মানুষকে কি উপহার দিতে চাচ্ছেন আর কি? এবার আমরা অতীতের যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি, যে বলগুলো ছিল, কোন কোন সাইডে আমাদের প্রবলেমগুলো ছিল, জি। সেই বিষয়টাকে মাথায় রেখে ওটাকে ওভারকাম করার আপ্রাণ চেষ্টা করছি, আচ্ছা। যাতে একটি শক্তিশালী হুম। জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল নিয়ে জি সাউথ আফ্রিকাতে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, জি সেখানে অংশগ্রহণ করে আমরা আমাদের যে পারফরমেন্স আছে হুম হুম। সেটিকে তুলে ধরব এবং বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের। আচ্ছা আচ্ছা, আমরা বেশ আশাবাদী। মোহাম্মদ হাফিজুর রহমান বুলেট এবং তাজউদ্দিন আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ। মোহনা টিভিকে বাংলাদেশের সকল ব্লাইন্ড ক্রিকেটারদের পক্ষ থেকে, বাংলাদেশের জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মোহনা টিভিকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।